সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি সদ্য একটা উপন্যাস পড়ে শেষ করলাম। সেই উপন্যাসটার নাম হচ্ছে নির্বাসন। আর এটা লিখেছেন আমাদের একজন নতুন লেখক বা ঔপন্যাসিক আপনারা বলতে পারেন। তার নাম হচ্ছে সাদাত হোসাইন। তো এই উপন্যাসটা পড়ে আমি একটা সামারি তৈরি করেছি, বা আমার মনে হয় যে এটার একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরা উচিত। তো উপন্যাসটা শুরুতে বলে রাখি, এই উপন্যাসটা কিন্তু লেখক নিজেও বলেছেন কথা যে আমাদের যেই প্রাচীনকালে দাদু দিদারা আমাদের গল্প শোনাতেন, সেই গল্পের আঙ্গিকে এই উপন্যাসটা লেখা বা এই উপন্যাসটা আসলে প্লটগুলো তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে। তো আমি সামান্য পরিসরে রিভিউটা আপনাদেরকে বোঝানোর বা শোনানোর বা প্রেক্ষাপটটা একটু বলার চেষ্টা করব। তো আসুন, আমি কিন্তু আমার যে রিভিউটা লিখেছি সেই রিভিউটা দেখে দেখেই বলার চেষ্টা করব, হয়তো বা ক্যামেরায় আমার ফোকাস নাও থাকতে পারে। তো দেখা যাক, যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে আমি রিভিউটা ঠিকঠাক লিখেছি কিনা বা কী কী জিনিস মিসিং ছিল। আর যদি মনে হয় যে ঠিকঠাক হয়েছিল, আরও একটু বেটার করা যেত, সেজন্য ডেফিনেটলি কমেন্টে জানাবেন কিন্তু। তো আসুন আমি একটু রিভিউ করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, বইটার নাম হচ্ছে নির্বাসন। বইটি লিখেছেন ঔপন্যাসিক সাদাত হোসাইন। এর প্রকাশক হলেন মোহাম্মদ মনির হোসেন পিন্টু। এই বইয়ের প্রথম প্রকাশ 21শে বইমেলা 2019 সালে। মুদ্রণে 71 প্রিন্টার্স। ওকে, এবার শুরু করা যাক মূল কাহিনী। এই উপন্যাসের শুরুতে একটি চরের কথা বলা হয়েছে যার নাম লস্কর চর। আর লস্কর চরে বাস করে লস্কর ডাকাতরা। আর তোরাব আলী লস্কর হলেন ডাকাত দলের লিডার। তার 3 ছেলে, জোহরা ও হানিফ চাচাতো ভাই বোন এবং তোরাব আলী লস্করের নাতি নাতনি। এই উপন্যাসে বলা হয়েছে নবীগঞ্জ নামে একটা এলাকায় যেতে লস্কর চর থেকে ট্রলারে প্রায় 2 দিনের বেশি সময় লাগে। লস্কর চরের লোকেরা অসুখে পড়লে তোরাব আলী লস্কর নবীগঞ্জের পাটের আড়ত ব্যাপারী আজার খন্দকারকে চিঠি পাঠায় যেন আজার খন্দকার, সুপ্রিয় দর্শক একটু সময় লাগবে, আড়তে সকল টাকা পয়সা আগেই রেখে যায়। এর ফলে যাতে ডাকাতরা, আগে আপনারা জানেন চিঠি দিয়ে আসতো আসলে ডাকাতি করতে, তো এর ফলে যাতে ডাকাত এসে সেই টাকাগুলো নিয়ে যেতে পারে, কোনো ধরনের বিপদ আপত্তি না হয়। তো এরপর থেকে আজার খন্দকারের 2 ছেলে, বড় ছেলে মনসুর এবং ছোট ছেলের নাম হচ্ছে মঞ্জু। মনসুর ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী অবস্থায় দেশে, এটা কিন্তু বলা হচ্ছে 1980 সালের ঘটনা, দেশে গণ্ডগোল লাগলো এরশাদ সরকারের আমলে। তখন তার বাবা মনসুরকে সেখান থেকে নিয়ে আসলেন। আর এসেই লস্কর ডাকাতের চিঠি পেয়ে পুলিশ নিয়োগ করেন তিনি তার আড়তের আশেপাশে। এরপর ডাকাতরা এলে একজনকে খুন করা হয় এবং 2জনকে আটক করা হয় ডাকাতদের। এ সময় মনসুর তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে কণা নামের এক মেয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্কের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে বিয়েতে গড়ায় ওই সম্পর্কটা। তারপরে অন্যদিকে তোরাব আলী লস্করের নাতনি জোহরা এবং অন্যান্য বেশ কয়েকজন এসে বন্দি 2জন ডাকাতকে উদ্ধার করে নিয়ে যায়। এতে তোরাব আলী লস্করের দাপট ধীরে ধীরে কমতে থাকে এবং জোহরা যে আছে তার ব্যক্তিত্ব, তার যেই লিডারশিপ বা নেতৃত্বদানের ক্ষমতা, সেটা আস্তে আস্তে লস্কর চরে সবার কাছে পরিলক্ষিত হয় এবং জোহরা আস্তে আস্তে সবার একটা আর কি মধ্যমণি হয়ে ওঠে লস্কর চরের। জোহরা এভাবে 2বার নবীগঞ্জে এসে বেঁচে ফিরে যায় এবং 2বারই সফলভাবে সে তার কাজ সমাধা করতে সফল হয়। এদিকে মনসুর পিতা হতে চলেছে, কারণ মনসুর বিয়ে করেছিল কণা নামের মেয়েকে। কিছুদিনের জন্য কণাকে সে বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং কণাকে যখন সে নিতে যাবে সেই মুহূর্তে ডাকাতদের কবলে পড়ে এবং কবলে পড়ার পর 5-6 দিন পর তার লাশ পাওয়া যায় এবং তার মরা পচা লাশ দেখে কেউ শনাক্ত করতে পারে না, কিন্তু তার কাপড় দেখে তার শনাক্ত করা যায় যে সেটা মনসুর ছিল। শেষ মুহূর্তে যখন এই কাহিনী ঘটলো, এ সময় কণা ভেঙে পড়ে এবং পাগল প্রায় হয়ে যায়। তারপর কণা একসময় মা হয়। কণা কিন্তু যখন মনসুর জীবিত ছিল তখন কিন্তু কণা গর্ভবতী ছিল। কণা একসময় মা হলো এবং কণা বয়স এত কম থাকায় তার পাড়া প্রতিবেশী সবাই চায় যে
সে আরও বিয়ে করুক, তার নিজের জীবনটা আরও আর কি সুন্দরভাবে গঠন করুক। কিন্তু কণা মনসুরকে মনপ্রাণে খুব ভালোবাসে, মনসুরও কণাকে মনে প্রাণে খুব ভালোবাসতো। তো পরিস্থিতি এমন পজিশনে দাঁড়ায় যে কণার বিয়ে করা ছাড়া উপায় থাকে না, কারণ আমাদের সমাজ একটা 18-19 বছরের একটা মেয়েকে যদি মা হয় একটা ধিক্কার দেওয়া শুরু করে, স্বামী ছাড়া কীভাবে চলবে লাইফে, এরকম একটা পরিস্থিতি ইনসিকিউরিটি আসলে সবাই অনুভব করে। তো সেখান থেকে আসলে তৈরি করা হয়েছে। যারা গল্পটা পড়বেন আমি ডেফিনেটলি বলবো ভালো লাগবে। তো সে প্রথমে রাজি হয় না। মনসুরের ছোট ভাইয়ের নাম ছিল মঞ্জু, সে কণার থেকে 2 থেকে 3 বছরের ছোট। শেষ মুহূর্তে কণা মঞ্জুকে বিয়ে করতে বাধ্য হয়। তো আপনারা যারা গল্পটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন কেন, কি প্রেক্ষাপটে আসলে বিয়ে করতে বাধ্য হয়। তারপর ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায় মনসুরকে অনেকদিন পর রহস্য উদ্ঘাটন করা হয় যে সে আসলে বেঁচে আছে, এবং লস্কর চরে ডাক্তার না থাকায় তারা মনসুরকে ধরে নিয়ে গিয়ে ডাক্তারি সকল দায়িত্ব দেয়া হয়েছে তাকে। এইখানে মনসুরের সাথে পরিচয় হয় জোহরার। জোহরা মনসুরকে ভালোবাসলেও মনসুরের সকল আত্মা জুড়ে শুধু কণা আর কণা। হানিফ জোহরাকে পছন্দ করে, বলে মনসুরকে সে একদমই সহ্য করতে পারে না। এক সময় হানিফ বলে যে সে জোহরাকে বিয়ে করবে। তখন জোহরা বলে, তাহলে তাদের যে কয়েকজন এখনও পুলিশদের হাতে বন্দি আছে, তাহলে হানিফকে সেই বন্দিদেরকে উদ্ধার করতে হবে। জোহরার এটা আর কি একটা শর্ত ছিল, তাহলেই হানিফকে সে বিয়ে করবে। হানিফ রাজি হয়। হানিফ উদ্ধার করতে গেলে হানিফও আটকা পড়ে, এবং তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই যে বেশ বড়সড় 50-60 জনের একটা গ্রুপ, তারা পুরো থানা আক্রমণ করে হানিফদের উদ্ধার করবে। তারা বেশ কয়েকটা ট্রলার নিয়ে চলে যায় এবং হানিফদের উদ্ধার করতে সাথে থাকে মনসুর। মনসুরকে জোহরা নবীগঞ্জের ঘাটে নামিয়ে দেয় এবং বলে, আমি আপনাকে নামিয়ে দিলাম, কিন্তু আপনাকে আবার নিয়েও যাচ্ছি। মনসুর বুঝতে পারল না। তখন জোহরা তার পেটের দিকে ইশারা করে বুঝিয়ে দেয় যে মনসুরের বাচ্চা তার পেটে। মনসুরের মনে পড়ে যায় এক ঝড় বৃষ্টি রাতে জোহরার সাথে সে একীভূত হয়েছিল। জোহরা ফিরে চলে যায় এবং গল্প এখানেই শেষ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই গল্পের রিভিউ এতটুকুই ছিল, কিন্তু গল্পের রিভিউ শেষে আমি কিছু সাজেশন বা টিপস আমার পক্ষ থেকে আমি লিখেছি, সেটা বলতে চাই আপনাদের সামনে। এই গল্পে মনসুর কেন যে সেদিন দেশের বিপ্লবে বাবার এক কথা চলে এলো তা আমার একদমই পছন্দ হয়নি। সে একজন ইয়াং ছেলে, দেশে একটা বিপ্লব ঘটছে, সরকার পতনের বিপ্লব বা এই ধরনের কোনো কিছু সেই মুহূর্তে হয়তো বা চলছিল, সে বাবার কথা চলে এলো। সেটা আমার মনে হয় যে একদমই তার ক্যারেক্টারকে আসলে ছোট ক্যারেক্টার বা একটা উদার বীর দর্প ক্যারেক্টার না দেখে একদমই ছোট একটা সিম্পল ক্যারেক্টার দেখানো হয়েছে, এটা একটা ব্যাপার ছিল। যুবক বয়সে সে কোনো প্রতিরোধ করেনি, এইটা একটা ব্যাপার ছিল। এবং শেষে এসে মনসুরকে জোহরা ঘাটে নামিয়ে দিল, সেটা আপনাদেরকে আমি শোনালাম। নামিয়ে দেওয়ার পর মনসুর ফিরে এলো, সেটা ঠিক আছে, কিন্তু এক মিনিট, এরপর কি ঘটে চলবে তা কিছু বোঝা যাচ্ছে না। যে মনসুরের সেই কণা তার ছোট ভাইকে বিয়ে করে ফেললো, মনসুরের ঘরে মেয়ে এলো, কিন্তু মনসুরের ঘরে একটা ছেলে হলো, ছেলের নাম হলো মন, এবং মনসুর 4 বছর পর ফিরে এসেছে, কিন্তু কণা আর যে তার নেই, এই ব্যথাটা এটা কে বুঝবে? তো এই পরিস্থিতি বা এই প্রেক্ষাপটে গল্পটা শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু শেষে আলটিমেটলি আমার মনে একটা কনক্লুশন দেওয়া উচিত ছিল যে মনসুর ফিরে গেল। তারপর এই ধর্মগ্রন্থ বিধান মতে এরকমও গল্পে বলা আছে যে যদি বিয়ে হয়ে যায় আবার ডিভোর্স করানো যায়, বা এরকম আবার বিয়ে থেকে সিস্টেম করা যায় আর কি, এরকম গল্পটাতে বলা আছে। তো এরকম করে আবার মনসুর কন্যাকে ফিরে পেলো, এরকম যদি একটা হ্যাপি এন্ডিং দেওয়া থাকতো আমার মনে খুব ভালো হতো, বিকজ আই লাভ হ্যাপি এন্ডিংস। তো দেয়নি, তারপরেও আমি যতটুকু পড়েছি গল্পটা বা উপন্যাসটা খুব ভালো লেগেছে। আমি অবশ্যই আপনাদেরকেও সাজেস্ট করব ডেফিনেটলি নির্বাসন সাদাত হোসাইনের লেখাটা পড়বেন। আর যদি আপনাদের পিডিএফ লাগে আমার অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে জানাবেন, অথবা আমি ডেসক্রিপশনে পিডিএফটা দিয়েও দিতে পারি। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।